নিকোলাস মাদুরো মুক্তির দাবিতে উত্তাল কারাকাস, রাজপথে সমাবেশ। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলাপের দাবি অন্তর্বর্তী সরকারের। ইউক্রেন যুদ্ধবন্ধে আবুধাবিতে মস্কো কিয়েভ ওয়াশিংটন ত্রিপক্ষীয় বৈঠক। ডোনেটস্ক থেকে সেনা সরাতে চাপ রাশিয়ার। আলোচনার মধ্যেই রুশ হামলায় নিহত 7, আহত 15। গাজার উত্তর দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, প্রাণ গেল আরও 23 ফিলিস্তিনির। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহে এক হয়ে কাজ করবে তুরস্ক, মিশর। কাল ওমানে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। পরমাণু ক্ষেপণাস্ত্র মানবাধিকার ইস্যুতে আলোচনা চায় ওয়াশিংটন। কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী তেহরান। এবং মিয়ানমারের ক্ষমতা আঁকড়ে থাকার কৌশল জান্তার। ইউনিয়ন কনসালটেটিভ কাউন্সিল পরিষদ গঠনের পরিকল্পনা। নিয়ন্ত্রণ থাকবে সেনা প্রধানের হাতেই। ভোটের পরও বাড়ছে সহিংসতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। বুধবার ভোর থেকে উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে চালানো একের পর এক হামলায় শিশু স্বাস্থ্যকর্মী সহ প্রাণ হারিয়েছেন অন্তত 23 ফিলিস্তিনি। গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তুরস্ক ও মিশরের প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজার বাতাসে আবারও বারুদের গন্ধ। বুধবার স্থানীয় সময় ভোর থেকে দের আল বালা, খান ইউনিস এবং গাজা সিটির তুফা ও জেইতুন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তাদের অভিযানে প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি। তেল আবিবের দাবি, উপত্যকার দক্ষিণাঞ্চলে চালানো হামলায় হামাসের এক সদস্য নিহত হয়েছেন। উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালানো হামলার জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে হয় বলেও দাবি করা হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়া সত্ত্বেও এই রক্তক্ষয়ী হামলাকে চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে হামাস। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অজুহাত খুঁজছে। অন্যদিকে ইসরায়েল পাল্টা দাবি করেছে, হামাসই আগে হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, ইয়েলো লাইনের ভেতরেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই মুখপাত্রের অভিযোগ, এই নির্দিষ্ট এলাকার ভেতরেও বহু বেসামরিক মানুষ হামলার শিকার হচ্ছেন এবং অনেক মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গাজার এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে আঙ্কারা ও কায়রো এক হয়ে কাজ করবে। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা কেটেছে। শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। তবে ওয়াশিংটন পরমাণু ক্ষেপণাস্ত্র মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী। এর মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ বিদেশে পাঠানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরান অনাক্রমণ চুক্তির প্রস্তাব করা হয়েছে। ইরানে হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক প্রস্তুতি আর তেহরানের পাল্টা হুঙ্কারে বাজছে যুদ্ধের দামামা। তবে এর মধ্যেই সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আশার আলো দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। ইস্তাম্বুলে পূর্ব নির্ধারিত বৈঠকটি ওমানে সরিয়ে নেয়া এবং দ্বিপাক্ষিক ফরম্যাটে আলোচনা করার ইরানি আবদার হোয়াইট হাউস প্রত্যাখ্যান করেছে বলে প্রথমে জানায় সংবাদ মাধ্যম এক্সিওস। যদিও পরে আরব নেতাদের অনুরোধে মার্কিন প্রশাসন ওমানেই আলোচনায় বসতে রাজি হয়েছে বলে নিশ্চিত করে সংবাদ মাধ্যমটি। জটিলতা দেখা দিয়েছে আলোচনার এজেন্ডা কি হবে তা নিয়ে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কেবল পরমাণু কার্যক্রম এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে কথা বলবে। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক উপস্থিতি নিয়ে কোনো আলাপ হবে না। তবে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, অর্থবহ কোনো চুক্তিতে পৌঁছাতে হলে ইরানের ব্যালিস্টিক মিসাইল, আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সহায়তা এবং দেশের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতিকেও আলোচনার টেবিলে অন্তর্ভুক্ত করতে হবে। এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, ইরান আগে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে না। আগামী 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখতে হবে এবং তাদের মজুত রাখা ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে সরিয়ে নিতে হবে। বিনিময়ে একটি অনাক্রমণ চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান উভয় পক্ষ একে অপরের উপর হামলা না করার প্রতিশ্রুতি দেবে। যদিও তেহরান বা ওয়াশিংটন কেউই এখন পর্যন্ত এই প্রস্তাবে আনুষ্ঠানিক সায় দেয়নি। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী ত্রিপক্ষীয় বৈঠক। বুধবার যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা করেছেন। তবে
ডোনেটস্ক থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের প্রশ্নে এখনো অনড় মস্কো। এই আলোচনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও কলে তাদের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার ঘোষণা দিয়েছেন। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 7 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে ইউক্রেনের পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালায় রুশ সেনারা। স্থানীয় একটি বাজারে রাশিয়ার ছোড়া শক্তিশালী বোমার আঘাতে ঘটনাস্থলে কয়েকজন হতাহত হন। ডোনেটস্ক অঞ্চলের গভর্নর এই হামলাকে পরিকল্পিত যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া গত 24 ঘন্টায় দনবাস অঞ্চলে অভিযান চালিয়ে 2টি বসতি দখলে নেয়ার দাবিও করেছে মস্কো। যুদ্ধবন্ধে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বুধবার শুরু হয়েছে 2 দিনব্যাপী ইউক্রেন রাশিয়া যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক। এদিন আলোচনা হয় সামরিক বন্দী বিনিময়, জ্বালানি অবকাঠামো রক্ষা এবং স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে। প্রথম দিনের আলোচনাকে ইউক্রেন ফলপ্রসূ বললেও ক্রেমলিন সাফ জানিয়েছে ডোনেটস্ক থেকে সেনা না সরালে যুদ্ধ থামবে না। বুধবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, শান্তি আলোচনার মধ্য দিয়ে যেন রাশিয়াকে চুক্তি ভাঙার সুযোগ না দেয়া হয়। জেলেনস্কি জোর দিয়ে বলেন, রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ ও সুনির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন। এদিকে দ্বিপাক্ষিক ইস্যুতে বুধবার ভিডিও কলে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই দেশের মধ্যে সীমাহীন বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করেন তারা। পুতিন মস্কো বেইজিং সম্পর্ককে বিশ্ব স্থিতিশীলতার অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে শি জিনপিং দুই দেশের মধ্যকার এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার আহ্বান জানান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে আবার উত্তাল কারাকাস। স্থানীয় সভায় মঙ্গলবার রাজপথে সমাবেশ করেন মাদুরোর সমর্থকেরা। একই দিন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, ভেনেজুয়েলার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার ফোনালাপ ইতিবাচক হয়েছে। জানুয়ারিতে হওয়া তেল চুক্তি অনুযায়ী ওয়াশিংটন কারাকাসকে $50 কোটি দিয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। অবৈধভাবে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পেরিয়ে গেছে 1 মাস। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির ব্যাপারে আশার আলো দেখছেন না সমর্থকেরা। তবুও তাদের মুক্তির দাবিতে মঙ্গলবার কারাকাসের রাস্তায় নামেন তারা। সমাবেশে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি PSUVর নেতাকর্মী ও বলিভারিয়ান মিলিশিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলে মাদুরোকে সুপারহিরো চরিত্র, সুপার বিগোটের রূপে দেখানো প্রতীক, খেলনা ও পোস্টার ছিল চোখে পড়ার মতো। একই দিন মিরা ফ্লোরেস প্রাসাদে বক্তব্য দেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার ফোনালাপ ইতিবাচক হয়েছে। রদ্রিগেজ বলেন, মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কাজের এজেন্ডা গড়া সম্ভব। তার সঙ্গে ছিলেন জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ ও স্বরাষ্ট্রমন্ত্রী দিয়াস দাদো কাবেলো। তিনি স্মরণ করিয়ে দেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এদিকে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে হওয়া এক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে প্রথম ধাপে তেল বিক্রির অর্থ হিসেবে $50 কোটি ফেরত দেয়। গত মাসে 2 দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। এছাড়াও মার্কিন তরলীকরণ পদার্থ ভেনেজুয়েলায় রপ্তানি বিষয়েও একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেটি কার্যকর হলে ভেনেজুয়েলার উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হবে। এতে অপরিশোধিত তেলকে রপ্তানিযোগ্য করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক পদার্থ ওয়াশিংটনের কাছ থেকে কিনতে পারবে কারাকাস।